বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জেনেছ যে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টও প্রকাশ করা হয়েছে। এ সপ্তাহে তোমাদের 3টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে: গণিত, বিজ্ঞান এবং ধর্মশিক্ষা। তো প্রতিবারের মতো এবারও আমি তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি সচরাচর বিজ্ঞান বিষয়টি নিয়ে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আরমিনা আফরোজ, শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নবম অধ্যায় নিয়ে, তাপ ও তাপমাত্রা। এবারের অ্যাসাইনমেন্টটি আমাদের এই অধ্যায় থেকে দেয়া হয়েছে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাসটি দেখো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। শিক্ষার্থীরা দেখো, এখানে কয়েকটি ছবি দেওয়া আছে। এখানে একটি দেখা যাচ্ছে থার্মোমিটার, রয়েছে একটি সূর্য এবং রয়েছে একটি অসুস্থ ব্যক্তি যার মুখে থার্মোমিটার দেয়া। তো আজকে আমরা আলোচনা করব দুটি পার্ট নিয়ে, তাপ ও তাপমাত্রা এবং তাপমাত্রার পরিমাপ। এই দুটি পার্ট নিয়ে আজকে আমরা আলোচনাটি করব। শিখন ফল, এ পার্ট থেকে তোমরা কি কি শিখতে পারবে? তাপ ও তাপমাত্রার সংজ্ঞা বলতে পারবে, তাপমাপক স্কেলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে, তাপমাপক বিভিন্ন স্কেলগুলো সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, তাপমাত্রার স্কেলগুলোর পার্থক্য করতে পারবে। প্রথমে আসো, তাপ কি? তাপ আসলে কি? সূর্য থেকে আমরা কি পাই বলো তো? আলো পাই এবং সাথে পাই তাপ। এই তাপটা কি? তাপ হলো কোনো বস্তু বা পদার্থের অভ্যন্তরস্থ অণুসমূহের গতির সঙ্গে সম্পর্কিত এক প্রকার শক্তি, যা ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে। প্রখর সূর্যের আলোতে যখন আমরা দাঁড়াই তখন আমাদের কেমন লাগে? গরম লাগে। আর যখন সূর্যের আলো থাকে না, একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, আকাশ মেঘে ঢাকা থাকে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারে না এবং সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে, তখন আমাদের শীত লাগে বা ঠান্ডা লাগে। এবার আসো, তাপমাত্রা কি? কোনো কিছু কতটুকু ঠান্ডা বা গরম তা প্রকাশ করার মাত্রাকে তাপমাত্রা বলে। এক কথায়, তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা ওই বস্তু থেকে অন্য বস্তুতে তাপ প্রবাহ নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থীরা, একটি স্টিলের গ্লাসে একটু গরম পানি নিয়ে কিছুক্ষণ পর পর যখন তোমরা দেখবে, খেয়াল করলে দেখবে গ্লাসটি প্রথম অবস্থায় ঠান্ডা ছিল, এরপরে গরম পানি নেওয়ার পরে গ্লাসটি আস্তে আস্তে কিন্তু গরম হয়ে উঠবে। আবার একটু পর যদি গরম পানিগুলো ফেলে দাও, আবার গ্লাসটি ধরো এবং কিছুক্ষণ পর পর ধরে দেখবে গ্লাসটি কিন্তু আবার গরম অবস্থা থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গিয়েছে। আসলে গ্লাসটি 2 মিনিট পর পর হাত দিয়ে ধরলে গরম ক্রমান্বয়ে বাড়তে থাকে, আবার পানি ফেলে দেওয়ার পর গরম ক্রমান্বয়ে কমতে থাকে। আবার খেয়াল করলে দেখবে কোনো দিন সকালে কম গরম থাকে কিন্তু দুপুরে গরমের পরিমাণ বেশি থাকে। আমরা কোনো কিছুকে ধরলে বা আমাদের ত্বকের স্পর্শে কিছুটা বুঝতে পারি গরম বেড়েছে না কমেছে, কিন্তু একেবারে সঠিকভাবে বলা যায় না কতটা গরম বেড়েছে অথবা কতটা কমেছে। আর এই সঠিকভাবে বলার জন্য আমরা যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মেপে থাকি।
তাপমাত্রা পরিমাপের এই যন্ত্রের নাম হলো থার্মোমিটার। থার্মোমিটার ব্যবহার করে মানুষের শরীরের তাপমাত্রাও মাপা হয়। আবহাওয়াবিদগণ বায়ুর তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করেন। আবার শিল্প কারখানায় নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে হয়, সেজন্য কলকারখানায়ও থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা মাপা হয়। দেখো পারদ থার্মোমিটার। থার্মোমিটারে পারদ, অ্যালকোহল ইত্যাদি এই তরলগুলো ব্যবহার করা হয়। যে থার্মোমিটারে পারদ ব্যবহার করে তাপমাত্রা মাপা হয় তাই হলো পারদ থার্মোমিটার। আমরা সবাই কিন্তু জ্বর মাপার থার্মোমিটার দেখেছি, এটি একটি পারদ থার্মোমিটার। দেখো পাশের চিত্রে একটি পারদ থার্মোমিটার দেয়া রয়েছে। দেখো এখানে একটি নল রয়েছে, সরু নল। নলটির এক প্রান্তে পাতলা দেয়াল সহ একটি বাল্ব থাকে। বাল্বটি পূর্ণ করে ফাঁপা নলটির কিছু অংশে পারদ ভরা হয়। আবার নলের বাকি অংশে খুব সামান্য পরিমাণ পারদ বাষ্প থাকে। নলটির গায়ে তাপমাত্রা পরিমাপের নির্দিষ্ট স্কেল অনুযায়ী দাগ কাটা হয়। থার্মোমিটারের নলের ছিদ্রটি খুবই সরু, তাই বাল্বের তাপমাত্রা একটু বাড়লেই সরু ছিদ্রটি দিয়ে পারদ অনেকখানি উপরে উঠে যায়। আবার পারদ নলের কোন দাগ পর্যন্ত উঠলো তা দেখে বোঝা যায় তাপমাত্রা কতটুকু বেড়েছে। এই যে দেখো বাল্বের তাপমাত্রা বাড়লেই কিন্তু সরু ছিদ্র দিয়ে পারদ উপরে উঠে যায় এবং বোঝা যায় কতটুকু তাপমাত্রা বাড়লো অথবা কমলো। শিক্ষার্থীরা এখানে কয়েকটি ছবি দেওয়া আছে। দেখো ছবিতে কি করা হচ্ছে? ওজন পরিমাপ করা হচ্ছে, এখানে শরীর পরিমাপ করা হচ্ছে, রক্তচাপ পরিমাপ করা হচ্ছে, তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। কোনো কিছু পরিমাপের একটি নির্দিষ্ট আদর্শ মান ঠিক করে নেওয়া হয়, তারপর সে আদর্শ মানের সাথে তুলনা করে নতুন কোনো কিছুর পরিমাপ বের করা হয়। তাপমাত্রা পরিমাপের স্কেল। তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে দুটি নির্দিষ্ট তাপমাত্রা ব্যবধানের একটি অংশকে আদর্শ মান ধরে নেওয়া হয়। এই দুটি তাপমাত্রাকে বলা হয় স্থিরাঙ্ক। একটিকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক এবং অপরটিকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাই নিম্ন স্থিরাঙ্ক। বরফ যখন আমরা বাইরে বের করে ফ্রিজ থেকে রাখি তখন স্বাভাবিকভাবে বরফগুলো গলে পানিতে পরিণত হয়, আর যে তাপমাত্রায় এটি ঘটে থাকে সেটাই হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, সর্বনিম্ন তাপমাত্রা। তারপরে রয়েছে দেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাই হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে বিভিন্ন সংখ্যক সমান অংশে ভাগ করা যায়। এই ব্যবধানকে কয়টি সমান অংশে ভাগ করা হলে তার ভিত্তিতে বিভিন্ন স্কেল পাওয়া যায়। তাপমাত্রা পরিমাপের জন্য স্কেল রয়েছে। দেখো প্রচলিত দুটি স্কেল হচ্ছে, একটি সেলসিয়াস স্কেল এবং অপরটি হচ্ছে ফারেনহাইট স্কেল। বিজ্ঞানী অ্যান্ডার্স সেলসিয়াস। দেখো সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হয় 100 ডিগ্রি, আর মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেল উদ্ভাবন করেন বলে এই স্কেলটিকে সেলসিয়াস স্কেল বলা হয়।
এই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে কিন্তু নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরা হয় 212 ডিগ্রি। মধ্যবর্তী ব্যবধানকে সমান 180 ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হয়। বিজ্ঞানী ফারেনহাইট এই স্কেল উদ্ভাবন করেন বলে তার নামানুসারে এই স্কেলকে ফারেনহাইট স্কেল বলা হয়। আর জ্বর পরিমাপের ক্ষেত্রে কিন্তু এই স্কেল ব্যবহার করা হয়। এবার আসো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানা থাকলে তা ফারেনহাইট স্কেলে রূপান্তর করা যায়। এজন্য একটি সমীকরণ জানার প্রয়োজন হয়, আর সমীকরণটি হলো 5/c = 9/f-32। এই সমীকরণটি জানলে খুব সহজেই সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করা যায়। চলো শিক্ষার্থীরা, এবার আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। ধরো তোমার শ্রেণীর এক সহপাঠী অসুস্থ হয়ে পড়ল। সেলসিয়াস থার্মোমিটার দিয়ে তার গায়ের তাপমাত্রা মেপে দেখা গেল 38.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলে তার তাপমাত্রা কত হবে? আসো আমরা সমাধানটি করার চেষ্টা করি। এই সমাধানটি করার জন্য আমাদের একটি সমীকরণ জানা থাকতে হবে। সমীকরণটি আমরা জানি। সমীকরণটি হলো 5/c = 9/f-32। এবার আমরা এই সমীকরণে c মানে সেলসিয়াসের মান বসাবো। তাহলে সুতরাং হবে এখানে 5/38.5 = 9/f-32, বা আমরা বজ্রগুণন করে এভাবে লিখতে পারি 5 × f-32 = 9 × 38/5। গুণ করার পরে হবে 5f - 160 = 346.5, বা গুণ করব, গুণ করার পরে হবে 5f = এবার ট্রান্সফারিং প্রসেসে আমরা 160কে নিয়ে আসব 346.5 মাইনাস হয়ে গেল প্লাস 160, বা লিখতে পারে 5f = 506.5, বা f = 506.5/5। সুতরাং f এর মান পাওয়া গেল f = 101.3। তাহলে আমরা পেয়ে গেলাম ফারেনহাইট মান। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা হলো 101.3 ডিগ্রি ফারেনহাইট, যেটা সেলসিয়াসে ছিল 38.5। শিক্ষার্থীরা, তোমরা এবার নিশ্চয়ই এভাবে এই পদ্ধতিতে যে কোনো সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করে নিতে পারবে। আসো এবার কিছু প্রশ্নের মাধ্যমে আমরা মূল্যায়নের চেষ্টা করি এই পাঠ থেকে তোমরা কতটুকু শিখতে পেরেছ। প্রশ্নগুলো হলো: 1. তাপ কি? 2. ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 3. তাপমাত্রা কি? 4. নিম্ন স্থিরাঙ্ক কি? 5. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সম্পর্কিত সমীকরণটি কি? শিক্ষার্থীরা, নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিশ্চয়ই জানো, দিতে পারবে সবাই। আমার আজকের পাঠটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং মনোযোগ দিয়ে দেখেছ। সবাই ভালো থাকবে, ভালোভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট ওয়ার্কগুলো করবে। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ।